আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন, সহকারী শিক্ষক, মুকচিদপুর শামসুদ্দি শিকদার উচ্চ বিদ্যালয়, দোহার, ঢাকা। আমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি নবম ও দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 13তম অধ্যায়ে বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা, অর্থাৎ আমাদের এই বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা সম্পর্কে তোমাদের কিছু বলবো। বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা কি? অর্থনীতির যে শাখায় সরকারের আয়, ব্যয় ও ঋণ সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা করা হয় তাকে সরকারি অর্থনীতি ব্যবস্থা বলে। সরকারি অর্থনীতি ব্যবস্থাকে আবারও দুটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কর রাজস্ব, আর একটি হচ্ছে কর বহির্ভূত। কর রাজস্বকে আবারও কয়েকটি ভাগে ভাগ করা হচ্ছে, অর্থাৎ এক নম্বর হচ্ছে বাণিজ্য শুল্ক, অর্থাৎ আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে বাণিজ্যিক শুল্ক বলা হয়। আবগারি শুল্ক, অর্থাৎ দেশের ভিতরে উৎপাদিত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলা হয়। অর্থাৎ আমাদের দেশের ভিতরে যে সকল পণ্য উৎপাদন করা হয়, যেমন শ্রমিক, আমাদের দেশে শ্রমিক বহির্বিশ্ব বিক্রি হয় এবং আমাদের দেশের ভিতর। তারপর হচ্ছে শ্রমিক, চা, পাট শিল্প, এগুলো আমাদের দেশীয় শিল্প, এগুলোকেই আসলে মূলত আবগারি শুল্ক। মূল্য সংযোজন কর বা ভ্যাট, মূল্য সংযোগ করকে নির্ধারিত কতগুলো সেবা খাতের উপর যে কর ধার্য করা হয় তাকে মূল্য সংযোগ কর বলা হয়। তারপরটা হচ্ছে আয়কর, অর্থাৎ আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলা হয়। অর্থাৎ আয়কর আমরা প্রত্যেক মানুষেরই যাদের আয়কর উপযোগী আছে তাদেরকে আয়কর প্রদান করতে হয়। যেমন আমাদের শিক্ষকের ভিতরে হতে পারে একজন শিক্ষক 3.5 লাখ, অর্থাৎ 3.5 লাখের উপরে বেতন পেয়ে থাকলে তাদেরকে কর ধার্য। একজন নারী শিক্ষিকাদের 4.5 লক্ষ টাকা হলে তাদেরকে কর প্রদান করতে হয়। অর্থাৎ পুরুষদের হচ্ছে 3,50,000 আর নারীদের হচ্ছে 4,50,000 টাকার উপরে বাৎসরিক আয় প্রদান করলে তাদেরকে মূল কর প্রদান করতে হয়। সম্পূরক, অর্থাৎ ভ্যাট আরোপের উপর যে অতিরিক্ত শুল্ক ধার্য করা হয় তাদেরকে সম্পূরক কর বলা হয়। যানবাহন কর, অর্থাৎ যানবাহন নিবন্ধনের জন্য যে কর প্রদান করা হয় তাকে যানবাহন কর বলা হয়। অর্থাৎ যানবাহন নিবন্ধন যেমন হয়, একটি গাড়ি প্রথমে কেনার পরে তার একটি নাম্বার থাকে, নাম্বার প্লেট থাকে, যে নাম্বার প্লেটটি থাকে সেগুলোকেই গাড়ির নিবন্ধন, এবং গাড়ি যিনি চালক তারও একটি নিবন্ধন থাকে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স। অর্থাৎ গাড়িতে 3টি কাজ থাকে, একটা ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে যেটা গাড়ির ফিটনেসের একটা কাজ। অর্থাৎ যানবাহন সেটা গাড়িতে হতে পারে, সেটা বিমানেরও একইভাবে ব্যবহৃত হয়। এবং আমাদের যাতায়াতের 3টি মাধ্যম, একটি হচ্ছে বিমানপথ, সড়কপথ, আর হচ্ছে নৌপথ। এই নৌপথের 3টি চালক, বাহক এবং যাই হোক না কেন 3 জনেরই নিবন্ধন সনদ প্রদান করে থাকে। সেই নিবন্ধন সনদটি হচ্ছে একটি রাজস্ব কর। ভূমি রাজস্ব, অর্থাৎ ভূমি দখলের জন্য সরকারের যে কর দিতে হয় তাকে ভূমি রাজস্ব কর। অর্থাৎ 25 বিঘা জমির উপরে যে অতিরিক্ত জায়গা থাকে তাকে রাজস্ব প্রদান করতে হয়। এবং 25 বিঘা আর শহর অঞ্চলে একটি জায়গা কিনলে সেই জায়গার কর প্রদান করতে হয়। একটি বিল্ডিং তৈরি করলে সেই বিল্ডিং এর উপরে কর আরোপ করা হয় এবং সেটা রাজস্ব থেকে পারমিশন, অর্থাৎ ভূমি রাজস্ব প্রদান করতে হয়। তারপর হচ্ছে বিদ্যুৎ কর, অর্থাৎ বিদ্যুতের উপর আরোপিত শুল্ককে বিদ্যুৎ কর বলা হয়। অর্থাৎ বিদ্যুতের উপর যে কোনো আরোপ করা হয় সেগুলো উপরে প্রদান করে থাকে। তারপর হচ্ছে মাদক শুল্ক, অর্থাৎ মাদক দ্রব্য ও নেশা জাতীয় দ্রব্যের উপর যে আরোপিত করা, যেমন নেশাজাতীয় দ্রব্যের মধ্যে তামাক জাতীয় পণ্য হতে পারে, মদ হতে পারে, হেরোইন হতে পারে, ফেন্সিডিল হতে পারে, এগুলো হচ্ছে মাদক নিয়ন্ত্রণের জন্য। অর্থাৎ মাদকের ধরো 2-4টি কথা তোমাদের সাথে না বললেই নয়, মাদককে আমরা পরিহার করব, মাদককে না বলি। এবং মাদক এমন একটি জিনিস যে জিনিসের মাধ্যমে নিজে ধূমপান যদি কেউ করে থাকে সে নিজে প্রদান করে এবং অন্যকে সাথে ক্ষতি করে থাকে। অর্থাৎ একটি পরিবারে তার বাবা যদি যে ধূমপায়ী হয়ে থাকে, তার সন্তান, ছেলে মেয়ে উভয়ই ক্যান্সার বা ক্যান্সার জাতীয় দ্রব্য। অর্থাৎ এই জন্যই আমরা মাদককে সবসময় না বলি এবং মাদক থেকে পরিহার করি। এবং এই মহামারীর মাধ্যমে
মহামারী, যেমন করোনা একটি মহামারী রোগ, তেমনি মাদকও একটি মহামারী, মাদকের মাধ্যমে ছড়িয়ে থাকে। এবং এই মহামারীর সময় তোমরা সকলে বাসায় থাকবে, সুস্থ থাকবে, নিজের দিকে খেয়াল রাখবে এবং বাসার বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরিহিত, মাস্ক ব্যবহার করে বের হবে এবং তুমি সচেতন থাকো, অন্যকেও সচেতন করো। এভাবেই আমি আমার আজকে ক্লাস শেষ করছি। তোমাদের আজকে আলোচনা করলাম কর আদর্শ, পরবর্তীতে কর বহির্ভূত নিয়ে আলোচনা করব। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করব।